তাহলে তরুণদের লাগবে। আমাদের নুরুও কিন্তু সেই তরুণ, কাজে হবে। এই তরুণেরা যখন ঐক্যবদ্ধ হবে তখন এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার উড়ে যাবে, আমি আপনাকে বললাম। কাজে পৃথিবীর ইতিহাসেও দেখা গেছে যখনই তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে তখন কোনো ফ্যাসিবাদী শক্তি তার সামনে দাঁড়াতে পারেনি। আমাদের অতিথি বিশিষ্ট সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সরাসরি সম্প্রচারে। সালাম আলাইকুম। এবং আজকে এখন যারা লাইভে দেখছেন এবং পরবর্তী সময় এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদ ভাই, আপনি এই অনেক ব্যস্ততার মধ্যে যোগ দিয়েছেন। প্রথমে আমি দর্শকদের বলতে চাই, মাহমুদ ভাইয়ের সঙ্গে গত লাইভের পরে অসংখ্য মানুষ আমার কাছে আমার দেশের ওয়েবসাইটের লিঙ্কটি জানতে চেয়েছেন, নতুন লিঙ্কটি। এটি আমি আমাদের চ্যাট ভার্সনে দিয়ে দিলাম। চ্যাটে আপনারা যারা দেখছেন তারা আমার দেশ .co.uk এই ঠিকানায় ঢুকে আমার দেশটি আপনারা পড়তে পারবেন, এবং আমি অনেককেই পার্সোনালি এই লিঙ্কটি দিয়েছি। বাংলাদেশের সত্যিকারের রূপ দেখতে হলে এখন আপনাকে আমার দেশটি নিয়মিত ফলো করতে হবে। রাষ্ট্রে তো কোনো আইন চলে না, এখানে ব্যক্তির ইচ্ছায় চলে। যেমন শেখ হাসিনা, তার ইচ্ছায় ব্যক্তিগত নির্দেশে সবকিছু চলে। তো সুতরাং তিনি নির্দেশ দিয়েছেন, কাজেই এই লোক গ্রেফতার হয়ে গেছে। তিনি আরেকটি কথা আপনি বললেন যে তিনি পার্লামেন্টে বলেছেন, তিনি আরেকটি কথা, মজার কথা বলেছেন চুরির ব্যাপারে। তিনি বলেছেন কে কি বললো আর কে কি লিখলো সেগুলো আপনারা পাত্তা দেবেন না, আপনাদের কাজ আপনারা চালিয়ে যান। তার মানে হচ্ছে যে আপনাদের চুরি আপনারা চালিয়ে যান। উনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন। এবং আপনি জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন গাড়ি চালক গ্রেফতার হয়েছে, যার নাকি 100 কোটি টাকার সম্পত্তি আছে। এবং যেটা আমার কাছে অবাক লাগে যে ঠিক আছে, এই ড্রাইভার লোকটি দুর্নীতি পরায়ণ, সে অনেক টাকা পয়সা চুরি করেছে, কিন্তু আসল যারা পালের গোদা, তার যিনি বস ছিলেন সেই ডিজি এখনো গ্রেপ্তার হয়নি, সাবেক ডিজি। কিংবা যেমন ধরুন মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, কর্নেল মালিক সাহেবের ছেলে, তো স্বাস্থ্যমন্ত্রীর ছেলে, সে তো সরাসরি দুর্নীতির সাথে জড়িত, আপনারা সবাই জানেন। এই যে কোভিড নিয়ে যে প্রথম দিকে যে মাস্ক গুলো কেনা হলো এবং জালিয়াতি করা হলো, প্রত্যেকেই জানে যে এই জালিয়াতির সাথে সরাসরি ভাবে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি। উপরন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু ক্ষমতা দখল করে আছেন আজকে 12 বছর ধরে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আপনাদের কোনো দিকে কিছু নজর দেওয়ার দরকার নেই, আপনাদের চুরি আপনারা চালিয়ে যান। কাজে ওই যে আমাদের একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, এখন সেটাই বলতে হচ্ছে, এছাড়া আর আমাদের উপায় কি বলুন। তো মাহমুদ ভাই, আমাদের কাছে আরেকটি সংবাদ গতকালেরই, মানে এই সময় পর্যন্ত খুব আলোচিত সংবাদ, যে ডাকসু ভিপি নুরুল হক নুরুর উপরে যে মামলা, হামলা, গ্রেপ্তার, আবার মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া। তো কিভাবে দেখেন আপনি এই ডাকসু ভিপি, তিনি কথা বলছিলেন সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই যে হঠাৎ করে মামলা এবং গ্রেপ্তার? এটা তো আমি মনে করি তার কণ্ঠরোধ করার অপচেষ্টা, এবং দুটি কারণে আমার ধারণা যে তার এই মামলাটা হলো। একটির সাথে বোধহয় আপনিও জড়িত। সেটা হচ্ছে যে সে আপনার সঙ্গে একটা টক শোতে, আমার মতো যেমন আজকে আমি অংশ নিচ্ছি, সেরকম একটি টক শোতে সে অংশ নিয়েছিল। এবং সেই অংশ নেয়ার ফলে তার প্রতি যে আক্রমণ আসবে, এটা আমি ধারণাই করছিলাম। ইনফ্যাক্ট আমি দু একজনকে আমি বলছিলামই, আমার সহকর্মীদেরকে আমার দেশে, যে হয়তো নুরুর বিরুদ্ধে মামলা টামলা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে তরুণ আলেমদের একটা বিপ্লব দেখলাম হাটহাজারিতে সপ্তাহখানেক আগে, এবং সেই বিপ্লবে তরুণ আলেমরা যেভাবে দুর্নীতিবাজদের হাটহাজারি মাদ্রাসা থেকে বের করে দিলেন, তখন নুরু একটা স্টেটমেন্ট দিয়েছিল। নুরু বলেছিল, আমার মনে আছে, যে যদি এই ছাত্রদের উপরে কোনো আক্রমণ করা হয়, পুলিশ যদি আক্রমণ করে, তাহলে পরে তিনি আন্দোলনে নামবেন, ঢাকার রাজপথে তিনি আন্দোলনে নামবেন। তো এটাও একটা কারণ বলে আমি মনে করি। তবে আমি একটু আইনি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো যে নুরুকে কি অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে তার একজন দলের কর্মী, তিনি নাকি এই নারীটির সঙ্গে অসৎ ব্যবহার করেছেন। কি অসৎ ব্যবহার করেছেন সেটা আমি আমাদের কারোরই জানা নেই, কিন্তু অসৎ ব্যবহারটি করেছেন কিন্তু আরেক ব্যক্তি তার দলের। এবং
নুরু তার সহযোগী। কিভাবে সহযোগী? তিনি বলছেন নুরু নাকি বিচার করেন নাই। এই জন্য নুরু এই ধরনের একটি ধর্ষণ মামলার আসামি শুধু হননি, তাকে গ্রেফতার করা হয়েছিল। ছেড়ে দেওয়ার বিষয়ে আমি পরে আলোচনা করব। তো আমরা যদি এটাই দেশের আইন ধরে নিই, তাহলে কনক সরোয়ার সাহেব, আপনার মনে থাকার কথা যে জগন্নাথ না, এটা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতা গর্ব করে বলেছিল যে সে ধর্ষণে সেঞ্চুরি করেছে। জি, আপনাদের মানিক। নিশ্চয়ই এটা মনে আছে। মানিক। মানে, তো জি। আমার কথা হলো, যদি আজকে নুরু অপরাধী হয়ে গ্রেফতার হয়, তাহলে ছাত্রলীগের যে নেতা, এবং সে বড় নেতা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, সে যদি ধর্ষণে সেঞ্চুরি করে থাকে, তাহলে প্রধান আসামি তো শেখ হাসিনার হওয়ার কথা। তাহলে শেখ হাসিনা গ্রেপ্তার হন নাই কেন? কিংবা তাহলে এতক্ষণে শেখ হাসিনার গ্রেপ্তার হওয়া উচিত। কিংবা আপনি দেখতে পাবেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এই ধরনের অভিযোগ প্রায়ই আসে, বিশেষত পুলিশের মধ্যে তো প্রায়ই আসে, আপনাদের মনে আছে। তাহলে পুলিশের কোনো কর্মকর্তা যদি এই ধরনের রেপ কেসের আসামি হন, তাহলে আইজি বেনজির গ্রেফতার হয় না কেন? কিংবা আপনাদের সেই তনু হত্যার কথা নিশ্চয়ই মনে আছে, যেটা ক্যান্টনমেন্টে ঘটেছিল। এটা কুমিল্লা ক্যান্টনমেন্টের ঘটনা, অনেক বছর আগে। সেটার কোনো বিচার টিচার আর হয়নি। একটা তনু নামে একটা মেয়ে ছিল, সে বোধহয় গানের শিক্ষকতা করে সংসার চালাতো। সেই মেয়েটাকে ক্যান্টনমেন্টের মধ্যে তাকে শুধু রেপ করা হয়নি, সম্ভবত তাকে রেপ করে মেরে ফেলা হয়েছিল, যদি আমি ঠিক মনে করে থাকি। তো সেক্ষেত্রে সেনাবাহিনী প্রধানের কেন, তার বিরুদ্ধে কেন মামলা হয়নি? তো এই প্রশ্নগুলো তো আজকে উঠবে, এবং আমি আশা করি যে জনগণ এই প্রশ্নগুলো তুলবেন, এবং আইনজীবীরা এই প্রশ্নগুলো তুলবেন, যে এক দেশে তো দুরকম আইন চলতে পারে না। তো আমার মনে হয় এগুলো বলা উচিত। আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে তাকে যে নিয়ে যে নাটক করা হলো কালকে রাতে, তাতেই তো বোঝা যায় যে বাংলাদেশে আর আইনের শাসন বলে কিছু নেই। তাকে কি করা হলো? প্রথমে আমরা শুনলাম, আমরা পত্রিকাতে নিউজ করতে পারছিলাম না, কোনো একবার এক এক নিউজ করছি, কি করব? মানে 1 ঘন্টা পর পর কাহিনী বদলে যাচ্ছে। 1 ঘন্টা আগে শুনলাম যে তাকে গ্রেফতার করা হচ্ছে, ঘন্টা দুয়েক পরে শুনলাম তিনি অ্যাজমার জন্য শ্বাসকষ্টে ভুগছেন, এবং পুলিশ বলল যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারপরে শুনলাম না, তাকে ছেড়ে দেওয়া হয়নি, তিনি হাসপাতালে গেছেন, কিন্তু ডিবির পুলিশরা তাকে পাহারা দিয়ে রেখেছে। তারপরে শুনলাম তাকে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে, এবং তারপরে সম্ভবত দেখলাম তার স্ত্রী ডিবি অফিসের সামনে বলছেন যে তাকে যেন গুম না করা হয়। বাংলাদেশের কত দুর্ভাগ্য! খেয়াল করুন কনক, যে এই দেশে একজন স্ত্রীকে বলতে হয় ডিবি অফিসের সামনে দাঁড়িয়ে যে দয়া করে গুম করবেন না। তাহলে গুমটা রাষ্ট্রীয়ভাবে কি অ্যাকসেপ্টেড হয়ে গেল বাংলাদেশে? আমরা মেনে নিলাম যে হ্যাঁ, পুলিশ এরকম যাকে ইচ্ছা তাকে গুম করে ফেলবে, এবং সেই গুমের নির্দেশ শেখ হাসিনার কাছ থেকে আসবে, এবং পুলিশ গুম করবে। তো এরপরে তারপরে শুনলাম যে তাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আইনের প্রশ্নে আসুন আপনি, যদি কারো বিরুদ্ধে নারী শিশু নির্যাতনের মামলা থাকে, তার মুচলেখা দেওয়ার সুযোগটা কোথায়? কি মুচলেখা দেবে? সে বলবে যে ভবিষ্যতে আমি আর কোনো নারী শিশু নির্যাতন করব না, এই মুচলেখায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কি পুলিশের আছে? আইন কি এরকম কোনো সুযোগ দেয়? তার মানে পুরো জিনিসটা হচ্ছে একটা নাটক, এবং এই নাটকের মাধ্যমে আমার মনে হচ্ছে শুধু নুরুকে না, বাংলাদেশে আরো যে 2-4 জন কথা বলার চেষ্টা করেন বাংলাদেশের ভেতরে থেকে, তাদেরকে সরকার মেসেজ দিচ্ছে যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাদের এই ধরনের পরিণতি মেনে নিতে হবে। তোমাদেরকে ডিবিতে নেওয়া হবে, টর্চার করা হবে, তোমাদের পরিবারকে কান্নাকাটি করতে হবে ডিবির সামনে দাঁড়িয়ে, যে যাতে তাদের পরিবারের লোককে গুম করা না হয়। এটা আমাদের দুর্ভাগ্য। কাজেই যতদিন না এই ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে আমরা মুক্ত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত বোধহয় মানুষের এই জুলুমের কোনো অবসান হবে না বাংলাদেশে। তবে আশা করি মাহমুদ ভাই, বাংলাদেশের মানুষ এতে ভীত সন্ত্রস্ত হবেন না, যার যার অবস্থান থেকে কথা বলবেন, প্রতিবাদ করবেন, এবং ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চান, তারাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চোখ দেবেন। কারণ এটি দেশের জন্য, এটি এটি একটি মুভমেন্ট, দেশের জন্য একটি আন্দোলন, গণতন্ত্রের জন্য, মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলন, এবং এই আন্দোলনে আপনাদের সবাইকে পাশে থাকতে হবে যার যার অবস্থান থেকে। আমাদের আজকে আপনার আমার দেশের একটি প্রধান শিরোনাম আপনি করেছেন যে আওয়ামী লীগের সিদ্ধান্তেই রাষ্ট্রীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। জি। এই প্রসঙ্গে আমরা যাওয়ার আগে একটু আলোকপাত করতে চাই। আপনারা জানেন যে আল্লামা শফি সাহেব ইন্তেকাল করেছেন, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জি, এবং ওনার ছেলে যিনি বাবার নামে একটি রাজত্ব কায়েম করেছিলেন হাটহাজারী মাদ্রাসায়, তিনি বহিষ্কৃত হয়েছেন। অর্থাৎ আহ, বলা হয় যে শফি হুজুরের ছেলের উপর আওয়ামী লীগ ভর করেছিল নানাভাবে, ভয়ভীতি দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক। তো একটি বিপ্লব ঘটে গেছে হাটহাজারী মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ছাত্রদের প্রথম আন্দোলন, বিশাল আন্দোলন নিজেদের অনিয়মের বিরুদ্ধে। আপনি যদি একটু আলোকপাত করতেন, অনেকেই জানতে চায়। এবং এই হেফাজতকে নিয়ে কিন্তু আপনি অনেকভাবে লাঞ্ছিত হয়েছেন, আপনি মামলা খেয়েছেন, জেলে গেছেন। তার জি পেছনে কিন্তু মূল কারণ ছিল হেফাজতের আন্দোলনকে সমর্থন করা, জি জি। বাকশাল আন্দোলনকে। জি। দেখুন, হেফাজতের আন্দোলনটা কি ছিল আমাদেরকে আগে বুঝতে হবে। হেফাজতের আন্দোলনটা তৈরি হয়েছিল শাহবাগে একদল ইসলাম বিদ্বেষী আহ, ছেলে মেয়ে, এবং যাদেরকে শেখ হাসিনা সমর্থন করছিলেন এবং ভারতীয় ভারত রাষ্ট্রীয়ভাবে সমর্থন করছিল। সেই ইসলাম বিদ্বেষী গোষ্ঠী আমাদের ধর্ম এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য, পোস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে দিচ্ছিল, এবং এর বিরুদ্ধে হেফাজতের আন্দোলন গড়ে ওঠে। তার মানে এটা এক ধরনের একটা সাংস্কৃতিক বিপ্লব ছিল। সেই সাংস্কৃতিক বিপ্লবটা কি ছিল? যে আমরা বাঙালি মুসলমান, বাংলাদেশের 90% মানুষ বাঙালি মুসলমান, কাজেই আমাদের আইডেন্টিটি রক্ষার লড়াই ছিল সেটি। এবং সেই লড়াইতে হেফাজতে ইসলাম তখন এগিয়ে এসেছিল, এবং আমি মরহুম আল্লামা শফিকে ধন্যবাদ জানাবো যে তিনি তখন সফলভাবে নেতৃত্ব দিতে পেরেছিলেন। বাংলাদেশে এক ধরনের একটা রেনেসা, ইসলামিক রেনেসার একটা পটভূমি তৈরি হয়েছিল সেই অবস্থায়। তারপরে আপনারা জানেন যে ওই মামলাকে কেন্দ্র করেই কিন্তু আমাকে গ্রেফতার করা হয়, এবং তারপরে আমি গ্রেফতার যখন ছিলাম সেই সময় শাপলা চত্বরে গণহত্যা চালানো হলো। এবং গণহত্যা চালানোর পরে এখানেই মরহুম শফি সাহেব ভুলটা করলেন যে তিনি যারা নিহত এবং যারা অত্যাচারিত তাদের পাশে না দাঁড়িয়ে যে কোনো কারণেই হোক তিনি চট্টগ্রামে ফিরে গেলেন ঢাকা থেকে, এবং তিনি শাপলা চত্বরে গেলেন না। এখান থেকে ওনার ভুলটা শুরু হলো। এবং তার পরবর্তীতে এই বর্তমান ফ্যাসিবাদী সরকার, আপনি যেটা ইঙ্গিত করেছেন, টাকার বিনিময়ই হোক অথবা চাপ প্রয়োগ করেই হোক, তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। এবং সেই নিয়ন্ত্রণে আমি ওনাকে দোষ দেই না এই কারণে, ওনার বয়সটা কিন্তু আমাদের বিবেচনা করতে জি। হবে। উনি একজন, তখন বোধহয় ওনার প্রায় 95 বছর বয়স। না, তো আরো 95 বছর যদি কমপক্ষে হয়ও, সেই পর্যন্ত সম্ভবত আল্লাহ আমাদের আয়ু রাখেন নাই। তো যদি রেখেও থাকেন, 95 বছর বয়সে কারো শারীরিকভাবে দুর্বল তো বটেই, আমাদের মাথাও নিশ্চয়ই কাজ করবে না তখন। তো কাজে আমি মনে করি না যে শফি সাহেব গত কয়েক বছর ধরে আসলে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন। তাকে ঘিরে যে চক্রটি গড়ে উঠেছিল, যেই চক্রের মধ্যমণি ছিল তার দুর্নীতি পরায়ণ ছেলে আনাস মাদানি, সম্ভবত তার নাম, তাকে আমি চিনি না ব্যক্তিগতভাবে, আমি কখনো দেখিনি। আমি শফি হুজুরকে দেখেছি, কারণ আমি হাটহাজারী মাদ্রাসায় একবার গেছিলাম, তখনই শফি হুজুরের সাথে আমার একবারই দেখা হয়েছে। সেটা হেফাজতের আন্দোলনে বহু আগের কথা, তার থেকে আরো 1 বছর আগের কথা, তখন হেফাজতের প্রশ্নই আসে না। এমনি আমি হাটহাজারীতে অন্য কাজে গেছিলাম, তো উনি একজন সম্মানিত মানুষ, আলেম মানুষ, তো আমার শ্রদ্ধা জানাতে গেছিলাম আমি তাকে। তো যাই হোক, তো এখানে আনাস মাদানি এবং আরো 2-4 জন বোধহয় আছে, তারা মিলে একটা চক্র গড়ে তুলেছিল। তো আমি আহ কি বলে হাটহাজারীর তরুণ আলেমদের আমি স্যালুট জানাই, তাদের ধন্যবাদ জানাই। তারা দেখিয়ে দিয়েছে যে তারুণ্যের শক্তির সামনে কোনো ফ্যাসিবাদী শক্তি টিকতে পারে না। আপনি দেখুন, তাদের কিন্তু ভয় পাওয়ার কথা ছিল, কারণ এই সরকার শাপলা চত্বরে যেভাবে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার অভিজ্ঞতা তো আমাদের সামনে আছে। সেই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই তরুণ ছেলেরা জেগে উঠেছে, তারা তোয়াক্কা করেনি। আমি খবর পেয়েছি, আমার সংবাদদাতারা খবর দিয়েছে যে যখন তাদের আন্দোলন চলছিল, আপনি জানেন যে 2 দিন ধরে তাদের আন্দোলন চলে, এবং দ্বিতীয় দিন আল্লামা শফি সাহেব রাজি হন ওনার ছেলেকে বহিষ্কার করতে, এবং তারপরে এক সময় উনিও চলে যান, এবং তারপরে একদিনের পরে তিনি ইন্তেকাল করেন। তো যখন আন্দোলন চলছিল সেই মুহূর্তে বাইরে কিন্তু হাজার হাজার পুলিশ র্যাব ছিল, বাইরে কামান, গাড়ি টাড়ি সহ, অস্ত্র সহ সেই সমস্ত পুলিশ দাঁড়িয়েছিল, এবং তারা যে কোনো সময় আক্রমণ করতে পারত, এই আশঙ্কা কিন্তু ছিল ছেলেদের মধ্যে। কিন্তু আপনি ছেলেদের সাহস দেখুন, তারা এই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তারা নিজের আদর্শে অটল থেকেছে। এটাই তারুণ্যের বিজয়। এই তারুণ্যের বিজয় দেখে আমি এই 67 বছর বয়সেও অনুপ্রাণিত হই, এবং আমি মনে করি যে বর্তমান ফ্যাসিবাদী শক্তিকে
যদি কেউ উৎখাত করতে পারে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে পারে, তাহলে তরুণদের লাগবে। আমাদের নুরুও কিন্তু সেই তরুণ। কাজে এই ধরনের নেতৃত্ব আমি আশা করি, আমি স্বপ্ন দেখি যে এক সময় এই হাটহাজারীর যে তরুণ নেতৃত্ব, তারা কি করছেন, তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তারা ধর্মীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আর নুরু কার প্রতিনিধি? নুরু হচ্ছে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কারণ সে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ভিপি, বিশাল ব্যাপার। সে কাদেরকে প্রতিনিধিত্ব করে? মেইনলি ঢাকা ইউনিভার্সিটিতে কারা পড়ে? সাধারণত মধ্যবিত্ত শ্রেণীটা পড়ে, শহুরে মধ্যবিত্ত, গ্রামের মধ্যবিত্ত পড়ে। তার মানে সেকুলার যে শিক্ষিত জনগোষ্ঠী এবং আমাদের ইসলামী শিক্ষায় যে শিক্ষিত জনগোষ্ঠী, তারা যখন ঐক্যবদ্ধ হবে, এই তরুণেরা যখন ঐক্যবদ্ধ হবে, তখন এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার উড়ে যাবে, আমি আপনাকে বললাম। কাজে পৃথিবীর ইতিহাসেও দেখা গেছে, যখনই তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে, তখন কোনো ফ্যাসিবাদী শক্তি তার সামনে দাঁড়াতে পারেনি।